আর কতগুলো জিনিস আমাদের আছে যেটা অনেক সময় অনেকে হয়তো বুঝতে চান না। সেটা হচ্ছে ধরুন আপনি টিকিটে লটারিতে একটা টিকিট কেটেও অনেকে পেয়ে যায়, আবার অনেকে 1000 টিকিট কেটেও পায় না। তো যদি পেয়ে যান তারপরে সেটা আপনি রাখবেন না, বিক্রি করবেন না, করবেন, এটা আমাদের এখতিয়ারে বা হাতে থাকে না। তো এটা নিয়ে অনেক সময় সমালোচনা করার সুযোগ আছে, করা যায়, কিন্তু আমাদের হস্তক্ষেপ করার সুযোগ অত্যন্ত কম। কারণ সেটাও আরেক ধরনেরই বাণিজ্য হয়। এখন এটা এমনভাবেই করা হয় যাতে আমাদের হস্তক্ষেপ করার কোনো স্কোপ থাকে না। ওর নামেই থাকে ঘর, কিন্তু দেখা যায় যে হয়তো বেনামে আরেকজন ইনভেস্ট করে সেখানে ব্যবসাটা করছে। এছাড়া অন্য কোনো কিছু এখানে করার মতো কোনো সুযোগ আমরা দেই না এবং আগামী দিনও দেব না। তো আমি আশা রাখি এবারের উৎসবও সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুন্দরভাবে শেষ হবে। আর এই ব্যাপারে আপনাদের সহযোগিতা সবসময় আমরা পাই এবং আগামী দিনও আমরা প্রস্তুতির শেষ পর্বে আরেকবার হয়তো আপনাদের সঙ্গে বসবো আমরা মন্দিরের মাঠে গিয়ে, বা সাজসজ্জাগুলো যখন আরও শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই 2 দফা মিটিং হয়ে গেছে এবং কাজও কিছু কিছু শুরু হয়ে গেছে, যেটুকু সময় লাগে ধরেন। যেহেতু রাস্তাঘাটগুলো করতে একটু সময় লাগে, তো সেগুলোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর প্রতিবার আমি বলছি প্রশাসনিক, তো এটাও তো প্রশাসনিক দিকই, রাস্তাঘাটের কাজ হবে, ইলেকট্রিফিকেশনের কাজ হবে, বা মন্দির সাজানোর কাজ হবে, ভিতরে যে সাজসজ্জা হবে, এগুলো তো প্রশাসনেই বিভিন্ন স্টেজে পরিষ্কার করা, মিউনিসিপ্যালিটির কাজ, এগুলো নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে এবং কালকেও তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। বিশেষ কোনো পরিষেবার ব্যবস্থা করা হবে কি, এবং ক্লোজিং এ কে থাকবে? না, আমি সেটাই বলছি, আমি আসছিলাম সেদিকে। না, আমরা যেটা বলি, একটা আগে যেটা ঠিক ছিল না, এটা আমরা, এইটাও আমাদের অভিনবত্বের মধ্যেই পড়ে। 18 থেকে আমরা প্রতিবারই একটা থিম তৈরি করি, যে থিমটাকে সামনে রেখে যেটার সঙ্গে বাস্তবের মিল আছে এবং ভবিষ্যতের সংযোগ আছে। আমরা এবারের থিমও নিয়েছি এক পের বাকি নাম, একটি গাছ মায়ের নামে উৎসর্গ করা হবে। আমরা সেখানে প্রতিদিন 1000 চারা গাছ আমরা বিনামূল্যে আমাদের যারা দর্শনার্থী বা পুণ্যার্থী আসবেন তাদের হাতে আমরা তুলে দেব। কারণ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন প্রকৃতিকে আরও শক্তিশালী করার জন্যে, এটা অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। এবং আমি মনে করি এতে একটা বার্তাও যাবে যে এটা শুধু নিছক কেনাকাটার জায়গা বা নিছক এখানে সরকারি প্রচারের যন্ত্র না, বা পুজো প্রাঙ্গণ যেটা পুণ্যার্থীদের ব্যাপার সেটা আলাদা। এছাড়াও যে একটা উদ্দেশ্য আছে সমাজকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে, সেটার জন্যই থিমটার অত্যন্ত প্রয়োজন। সেই থিমটা এবার আমরা এটা করেছি, একটা গাছ মায়ের নামে উৎসর্গ করা হবে। সেখানে মিনিমাম 1000 করে গাছ আমরা প্রতিদিন মানুষের হাতে তুলে দেব। আর সরকারি দপ্তরগুলো যা বলছিলাম যে ইতিমধ্যেই, আর প্রথম দিন সাধারণত আমরা এখানে স্টেটের উদ্বোধক এবং এই হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী থাকেন, এবং আমাদের পর্যটন মন্ত্রী স্বাভাবিকভাবে উনি এটার উন্নয়নের সঙ্গেও জড়িত আছেন, আমাদের সাব ডিভিশনেরও মিনিস্টার তিনি থাকবেন, আমাদের যিনি বিধায়িকা আছেন মান্দাইয়ের তিনিও থাকবেন, এবং এছাড়া সভাপতি হিসাবে তো আমি থাকবো। এছাড়া যারা এই সমস্ত কাজে যুক্ত 2-1 অফিসার তারাও থাকেন। দীর্ঘ সময় যারা আমাদের সঙ্গে সুখে দুঃখে জড়িয়ে থাকেন, আমার সাংবাদিক ভাই ও বন্ধুরা। আমরা 265তম খার্চি উৎসব বিভিন্নভাবে, এটা বিভিন্ন আকারে প্রকারে বর্ধিত হতে হতে আজকের এই রূপে এসেছে। একসময় এটা প্রচলিত ছিল শুধুমাত্র রাজ অভ্যন্তরে, রাজাদের নিজস্ব পুজো হিসেবে গণ্য হতো। তার পরবর্তী সময় শুধু জনজাতিদের জন্যই তাদের মূল উৎসব হিসেবে এটা পূজিত হতো, এবং বর্তমানে সেটা রূপ নিয়েছে সমস্ত অংশের, সমস্ত ধর্মের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। এটার সামগ্রিক রূপটা আজকে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে।
আমার জানা নেই যে 7 দিনের কোনো মেলা বা উৎসব ত্রিপুরা রাজ্যে বা নর্থ ইস্টের কোথাও হয় বলে। এখানে লক্ষ লক্ষ লোক সমাগম হয়, বিদেশ থেকেও আসেন, ধর্মপ্রাণ মানুষরা আসেন, সাধু সন্তরা আসেন, এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থীদের আগমনে আমাদের এই মেলা প্রাঙ্গণ, পুজো মন্দির সংলগ্ন অঞ্চল সবসময় একটা জনাকীর্ণ অবস্থায় থাকে। এটা 3টি পর্যায়ে হয়। একটা হচ্ছে পুজোর পার্ট, আরেকটা হচ্ছে মেলা, আরেকটা হচ্ছে প্রদর্শনী। সরকারি দপ্তরগুলো তাদের বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্যের উন্নয়নমূলক কাজ, তার ভান্ডার, তার পসরা নিয়ে তার হাজির হন, এবং সেই সঙ্গে আমাদেরও নিজস্ব স্টল বা প্রদর্শনী এলাকার উন্নয়ন নিয়ে থাকে। বিভিন্ন দপ্তর, তার কার্যকর্তারা এখানে আসেন। এটা হচ্ছে একটা দিক, 3টে পার্টে হয়। এর মধ্যে সাংস্কৃতিক যে অঙ্গন, যেটা কৃষ্ণমালা মঞ্চ এবং হাবিনী মঞ্চ জুড়ে হয়, এখানে প্রচুর আর্টিস্ট অংশগ্রহণ করেন। আপনারা জানেন গতবারও প্রায় 900-র মতো শুধু নর্থ ইস্ট থেকে এসেছিল। এখানে এবারও আমরা আশা রাখছি নর্থ ইস্ট, পশ্চিমবাংলা এবং সারা রাজ্য মিলিয়ে 1000 থেকে 1100 আর্টিস্ট নাচ গান বিভিন্নভাবে তারা অংশগ্রহণ করবেন এবং নন্দিত করবেন, সমৃদ্ধ করবেন, মানুষকে অনেক বেশি আনন্দ দেবেন, এবং সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান হিসেবে এই দিনগুলো গণ্য হবে। এবং অনেক রাত্রি পর্যন্ত এখানে এই সমস্ত সংস্কৃতি চর্চা এবং গান বাজনা হয়, এবং আপনাদের সবার সম্মিলিত চেষ্টায় এবং সহযোগিতায় আমরা 2018 থেকে একটা অন্য মাত্রায় আজকে খার্চি মেলাকে আমরা নিয়ে যেতে পেরেছি। এজন্য আমরা অবশ্যই গর্ববোধ করি, কারণ এটা আজকে সারা ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরা গেছে। গত বছর 26শে জানুয়ারি ট্যাবলো হয়েছে খার্চি পুজোকে কেন্দ্র করে, চতুর্দশ দেবতার বাড়ি নিয়ে, এবং সেটা 2য় স্থান পেয়েছে। এছাড়া এই কবছর ধরে প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পর্যটন মন্ত্রী সবাই এটার শুভেচ্ছা এবং সাফল্য কামনা করে আমাদের কাছে বার্তা পাঠান, অভিনন্দন পাঠান। এবং আমরাও পর্যটন দপ্তরের সহায়তায় আমরা সারা দেশে বিভিন্ন রেলওয়ে স্টেশন, বিভিন্ন বিমানবন্দরের হোর্ডিং লাগিয়ে, ফ্লেক্স লাগিয়ে, আমরা বিভিন্ন ধরনের লিফলেট দিয়ে আমরা এটার প্রচার করে থাকি। এটার মাহাত্ম্য এবং এটার বিশালত্ব সমস্ত কিছুই প্রচার হয়। কাজে এটা আমার বা আপনার একার না, আমাদের সবার একটা ত্রিপুরার গর্ব হিসেবে এটা পরিগণিত হয়েছে ইতিমধ্যেই, এবং আমি আশা করি যে, আবারও বলছি যে আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এটুকু অগ্রসর হতে পেরেছি। আমাদের এখানে নতুন কয়েকটা সিস্টেম আমরা চালু করেছি। আগে এখানে স্টল, আমাদের অ্যাকচুয়ালি এখানে কোনো মন্দিরের কোনো আলাদা কমিটি নেই, সেই জন্য সেখানে কোনো ফান্ডও আমাদের কাছে পাওয়া সম্ভব হয় না। একেবারে ঠিক মানে এই মেলা বা উৎসবের আয়োজনের মুখেই আমাদের শুধুমাত্র এই যে ভিটি বিক্রি করা, টিকিট বিক্রি করা, এইগুলো থেকে যে আয় হয় সেগুলো খরচাও হয় এই ইয়েতেই, আপনার মেলাতেই খরচা হয়। কারণ এছাড়া আমাদের কোনো আর আয়ের উৎস নেই। পত্র দিয়ে তারপরে তার কার্ড সংগ্রহ করতে হবে। সেটা ওই গতবারের রেটেই আমরা রেখেছি, এবারও কোনো সেটা বৃদ্ধি হয়নি। আগামী 7 তারিখ থেকে 2-3টে কাউন্টারে ভিড় অনুযায়ী, প্রথম 2টো কাউন্টার, তারপরে প্রয়োজনে 3টে কাউন্টারও আমরা করি, সেখান থেকে সেগুলো বিক্রি করা শুরু হবে। এবং আরেকটা জিনিস আমরা যেটা করেছি সেটা হচ্ছে, আগে বিভিন্ন রিকোয়েস্টে ঘর দেওয়া হতো, পার্টির লোকেদের দেওয়া হতো। আমরা ঠিক এই জায়গাটা, ঠিক আমাদের সরকার যেটা চান, আমাদের দেশের প্রধানমন্ত্রী যেটা চান, যে সবাইকে নিয়েই বিকাশ করতে হবে, সবাইকে নিয়েই উন্নতি করতে হবে, এগিয়ে যেতে হবে,
বিশ্বাস, সবারই অংশগ্রহণ হতে হবে। তো সেটা নিশ্চিত করতে গেলে ওই অন রিকোয়েস্ট বা পার্টিজান পলিটিক্স করলে তো হয় না। সেজন্য এই ক্ষেত্রেও আমরা আশ্রয় নিয়েছি, ভাগ্যের আশ্রয় নিয়েছি। লটারির মারফত আমরা সেই ভাগ্যবানদের নির্দিষ্ট করা হয় যারা যে দোকান পান, এবং ভিটিগুলো আগের রেটেই আমরা দিয়েছি। এখানে প্যারাভিট একরকম, রেস্টুরেন্ট যারা দেয় তাদের একরকম, অন্যান্য সামগ্রী যারা বিক্রি করেন তাদের একরকম, আর ছোটোখাটো যারা ধরুন ফ্লাইং করে একদমই হকার টাইপের, তাদের থেকে পয়সা নেওয়া প্রায় হয়ই না বললে চলে। আমরা এদের জন্য কোনো নির্দিষ্ট অর্থ আমরা মানে আদায়ও করি না বা সেভাবে আমরা চেষ্টাও করি না। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, আগেও আমি প্রত্যেক বছরই বলি, আপনারা জানেন যে সাধু সন্তদেরই পুজোর অগ্রাধিকার থাকে, কিন্তু তারা আগে খোলা আকাশের নিচে মানে অত্যন্ত অবহেলার মধ্যে বৃষ্টি, বাদল, রৌদ্র সব কিছু সহ্য করে অভুক্ত অবস্থায়ও তাদেরকে দিন কাটাতে হয়েছে। কিন্তু আমরা আসার পরে 2018 থেকে এখানে আমরা তাদের খাওয়া, থাকার, স্বাচ্ছন্দ্য সমস্ত দায়িত্ব কিন্তু আমরা নিজেরা নিয়েছি, এবং মেলা কমিটি থেকেই সেই সমস্ত কিছু করা হয়। এছাড়া সেই সঙ্গে আমরা কালচারাল প্রোগ্রামের মাঝখানে একটা দিন আমরা এলাকার মেধাবী ছাত্রছাত্রী যারা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করে তাদের, দিব্যাঙ্গজনদের এবং সারা রাজ্যেরও কোনো কোনো ক্ষেত্রে খুব বড় কৃতি ক্রীড়াবিদ যদি থাকে তাদেরকে আমরা সম্বর্ধিত করি, সম্মানিত করি এবং নিজেরা ধন্য হই। আমরা মনে করি যে এটাও আমাদের একটা সামাজিক কাজ, তাদেরকে উৎসাহিত করা, এবং সেই নতুন মাত্রাটা কিন্তু আমরা যোগ করাতে পেরেছি। এছাড়া একটা ফুড কোর্ট হয়, সেটাও একটা নতুনত্ব দাবি করতে পারে। সেখানে আপনার ট্র্যাডিশনাল ফুড বিভিন্ন ধরনের জনজাতিদের থেকে শুরু করে তারা স্টল দেন, এবং সেটা ভালোই সেলও হয়। আর বিশেষ করে স্বসহায়িকা গ্রুপ যারা করেন তারা এটার মধ্যে ভালোভাবে পার্টিসিপেট করেন। এছাড়া দুটো মঞ্চেই আমাদের কালচারাল, তাছাড়া ফুড সেফটি ভ্যান থাকে খাদ্যের গুণাগুণ বিচার করার জন্যে, কোনো বাসি পচা খাবার যাতে না বিক্রি হয় সেগুলো দেখার জন্য। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকে। 7 দিন আগে থেকেই আপনার বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বিক্রেতা বা এই ধরনের কিছু হলে সেগুলোর বিরুদ্ধে অভিযান চলে, এবং কোনো অবস্থাতেই আমরা সেগুলো মেলা প্রাঙ্গণ বা কোথাও কোনো দিকেই আমরা অ্যালাউ করি না বা করার জানা নেই যে 7 দিনের কোনো মেলা বা উৎসব ত্রিপুরা রাজ্যে বা নর্থ ইস্টের কোথাও হয় বলে। এখানে লক্ষ লক্ষ লোক আমাদের এই মেলা প্রাঙ্গণ, পুজোর মন্দির সংলগ্ন অঞ্চল সবসময় এটা, বিদেশ থেকেও আসেন, ধর্মপ্রাণ মানুষরা আসেন, সাধু সন্তরা আসেন, এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে প্রচুর আর্টিস্ট অংশগ্রহণ করেন। আপনারা জানেন গতবারও প্রায় 900 মতো শুধু নর্থ ইস্ট থেকে হয়েছে কার্তিক পূজাকে কেন্দ্র করে, চতুর্দশ দেবতার বাড়ি নিয়ে, এবং সেটা দ্বিতীয় স্থান পেয়েছে। এছাড়া এই বছর ধরে প্রতি বছর টিকিটটা পেয়ে এটা বিক্রি করে দিচ্ছে অন্যদের কাছে। না, এটা তো আমি নিজে থেকেই আপনাদের বললাম যে যদি আপনি টিকিটটা পান, আপনি যদি স্টলটা পান, 108 নম্বর স্টল আপনি পেলেন। এখন আপনি ব্যবসাটা করবেন না করবেন, ইট ডিপেন্ডস অন ইউ। আপনি না করে যদি কাউকে আপনার কোনো বন্ধুকে দেন, কিন্তু লিখিত পড়ি তো আমাদের কাছে কিছু আসে না বা আসবেও না। সে হয়তো ইনভেস্ট করবে, সে সেখান থেকে লাভ করতে পারে, বা তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে হ্যাঁ আমি লাভ করলে এত % তোমাকে দেব, বা সে যদি টিকিট কেটে এত টাকা ইনভেস্ট করে থাকে তার ডাবল যদি সে দিয়ে দেয়, এগুলো তো আমাদের চোখের বাইরে থাকে। কাজে সরাসরি এখানে হস্তক্ষেপ করার স্কোপ প্রায় নেই বললেই চলে। তবে আমরা চাই যেহেতু সবারই একটা আইডেন্টিটি নিয়ে তারপরে টিকিটটা দেওয়া হয়, বিক্রি করা হয় কুপনটা। আর লটারিতে কোনো রকম 2 নম্বরই হওয়ার চান্স থাকে না। আপনারাও যেহেতু জানবেন এবং অ্যাটেন্ডও করতে পারেন। আমরা সবসময় বলি এটাই ওপেন হয়, কৃষ্ণমালা মঞ্চের সামনে 19 তারিখ হবে। ইউ প্লিজ অ্যাটেন্ড এবং দেখুন সেখানে কোনো রকম কিছু হয় কিনা। শুধুমাত্র রাজ অভ্যন্তরে রাজাদের নিজস্ব পুজো হিসেবে গণ্য হতো। তার পরবর্তী সময় শুধু জনজাতিদের জন্যই তাদের
সমস্ত অংশের সমস্ত ধর্মের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এটার সামগ্রিক রূপটা আজকে অন্তর তার কার্যকর্তারা এখানে আসেন। এটা হচ্ছে একটা দিক, 3টে পার্টে হয় থাকে। এই সময়টা সাধারণত বৃষ্টিপ্রবণ থাকে, তাও কোনো কোনো বছর ভালো থাকে। ধরুন অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকে এই সমস্ত মেলায় আসেন বাইরে থেকে, বিশেষ করে করিমগঞ্জ, শিলচর এই সমস্ত অঞ্চল থেকে প্রচুর ব্যবসায়ীরা আসেন। এর মধ্যে ফ্লাইং ব্যবসায়ী যারা হকার তারাও আসেন। তো বৃষ্টি না হলে অনেক ভালো ব্যবসা হবে এবং পুণ্যার্থীর ঢলও আরও বেশি নামবে। তো আমাদের 20 থেকে 25 লক্ষ মানুষ হয়। আমরা আশা রাখি এবারও সেই রেকর্ড হয়তো ব্রেক করবে। প্রতি বছরই দেখা যায় কার্যকর না একটু সবাইকে আজকে আমার সঙ্গে যখন কার্ড টার্ড ছাপানো স্টার্ট হয়ে যাবে, আর শেষের দিকে সাধারণত আমরা চেষ্টা করে থাকি ত্রিপুরায় যারা মানে সংসদে আছেন, সাংসদ অথবা আমরা সমাজসেবকের মধ্যে কাউকে আনার, এবং সেই সঙ্গে অন্যান্য স্তরের যারা রাজ্য ভিত্তিক যারা আছেন মন্ত্রী বা কার্যকর্তা, তাদের মধ্য থেকে আমরা হয়তো চয়েস করে আনবো। সেটা ফাইনালি যখন আবার আপনাদের সঙ্গে বসবো বা যেদিন পরিদর্শন করব, আমরা ভিতরের কাজগুলো আরও এগিয়ে গেলে পরে আমরা 7 তারিখ থেকে টিকিট বিক্রি শুরু হবে, আর 19 তারিখে লটারিটা হবে সেখানে কৃষ্ণমালা মঞ্চের সামনে। এর মাঝখানটা একদিন হয়তো আমরা আবার একটা মিটিংয়ে বসবো, ফাইনাল প্রিপারেটরি মিটিং যেটা হবে, কোথাও কোনো টাচ বাদ আছে কিনা সেগুলো দেখার জন্য। তার মাঝখানে আমরা আপনাদের সেটা জানিয়ে দেবো। হয়তো আমরা বিজ্ঞাপন আকারেও আমরা কোনো কোনো ইয়েতে দেব, আমরা সেইভাবে প্রচারও নেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস আপনাদের কাছে আমার এটাই আবেদন থাকবে যে এই উদ্যোগটাকে আপনারা সর্বতোভাবে মানে প্রচার মানুষের মধ্যে যাতে করবেন। আমরা বিশেষ ট্রেনের জন্য বলেছি, সেটাও অ্যাসিউর করা হয়েছে। টিআরডিসির গাড়িগুলো ভেতরে যাওয়ার জন্য আমরা আহ্বান করেছি, যেমন মান্দাইয়ে আছে, কুমলুঙে আছে, তারপরে ওইদিকে আছে, টাকারজোলার দিকে আছে, সেই সমস্ত জায়গায় গাড়ি যাবে এবং স্পেশাল ট্রেনের জন্য আজকে আবেদন করা হচ্ছে। তো সব মিলিয়ে একটা সবার সম্মিলিত উদ্যোগটা এখানে প্রতিফলিত হবে। আশা রাখি আবারও আপনাদের সম্পূর্ণ সহযোগিতা এবং সাহচর্য কামনা করছি। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। কোনো মানে নগ্নতার প্রদর্শন বা কুরুচিপূর্ণ কোনো জিনিস সেগুলো উপস্থাপনেরও কোনো সুযোগ আমাদের এখানে নেই, এবং সেগুলো যারাই চেষ্টা করেছেন অতীতেও সফল হননি। আমরা স্ট্রংলি সেগুলোকে বন্ধ করেছি। আমি আশা রাখি এবারও ঠিক একইভাবে আমরা এই কাজগুলোকে করে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং লটারিটা হবে ওপেন লটারি হয়, যেটা 19 তারিখ খুব সম্ভবত আমরা চেষ্টা করব 19 তারিখ, কারণ 22 তারিখে আপনার এটা শুরু হবে। আমরা প্রত্যাশিতভাবেই আশা রাখছি খুব বড় ধরনের কোনো এঙ্গেজমেন্ট যদি রাজ্যের বাইরে না যেতে হয়, তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরেই তিনি এখানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন। তাকে আমরা আমন্ত্রণ করব। হয়তো খুব সম্ভবত আজকেই আমরা কনসেন্ট বা পাওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদের সাব ডিভিশনের যারা থাকেন অন্যান্য বছরের মতো তাদেরকে আমরা বলবো, বিশেষ করে এখানে পর্যটন মন্ত্রী, আপনারা জানেন যে আমাদের এখানে এই চতুর্দশ দেবতার বাড়িও একটা মিনি ত্রিপুরেশ্বরী মন্দিরের মতো, সেখানে এডিবির টাকায় ট্যুরিজম ডিপার্টমেন্ট, এখানে প্রণজিৎ বাবু যখন ছিলেন তখনই আমি ওনাকে নিয়ে ভিজিট করিয়েছিলাম। তারপরে সুশান্তবাবু এসেছিল, তাকে নিয়েও করেছি। ধাপে 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 পর্যটনের সঙ্গে বহু মিটিং আমার হয়েছে। আমি যখন অ্যাসেম্বলিতে ছিলাম দায়িত্বে, তখনও সেখানে বসেও আমরা মিটিং করেছি। তো তারা কাজ ইতিমধ্যে শুরু করেছেন। এখন কিছুটা বন্ধ আছে, কিছুদিন বন্ধ থাকবে, কারণ এখন যেহেতু মেলা উৎসব সেটা শেষ হলে আবার পুরোদমে কাজ শুরু হবে। এটাকেও নতুন আঙ্গিকে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করছি। এলাকার বিভিন্ন ধরনের উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা চতুর্দশ দেবতার
বাড়ির যে সংস্কারের কাজটা করতে পারছি, এটাতে আমরা সবাই অত্যন্ত উৎসাহিত এবং আশা করি আগামী দিন যদি সেখানে একটা কমিটি করে দেওয়া হয়, সরকারি তহবিল যেটা থাকে অন্যান্য মন্দিরে বা ইয়েতে যেরকম মাতাবাড়িতে আছে, দুর্গাবাড়িতে আছে, লক্ষ্মীনগর বাড়িতে আছে, সেরকমই একটা করে দেওয়া গেলে তারপরে আমার মনে হয় যে অন্তত মন্দিরের বা পুজোর সংস্কারের কাজ, মন্দিরের টুকটাক কাজ বা খরচগুলো সেগুলো থেকে নির্বাহ করা সম্ভব হবে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই।